জামাত ইসলামের একটি প্রোগ্রাম আছে। তো আমি আমার খুব বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের একটি ভয়ঙ্কর রকমের পরিকল্পনা হাতে রয়েছে। আমি জানি না আমার ভিডিও যাওয়ার পর সেটার কোনো পরিবর্তন হবে কিনা, তবে আমি আমার সূত্র থেকে যেটা জানতে পেরেছি আমি মনে করলাম এটা আপনাদেরকে জানানো দরকার। কারণ এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য আমার ভাই, এদেশের প্রতিটি মানুষ যারাই আজকে আওয়ামী লীগের পক্ষে দালালি করছে, চাটুকারিতা করছে, এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য পেছন থেকে সামনে থেকে সহায়তা করে যাচ্ছে, তাদের বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এদেশে। আপনি যদি গত কয়েক বছরের একটা হিসাব করেন, ধরুন র্যাবের একজন আপনার ডিরেক্টর ছিলেন ইন্টেলিজেন্স ইউনিটের, জনাব আবুল কালাম আজাদ, তাকে এরকম গ্রেনেড উদ্ধারের এক নাটকের মধ্যে নিয়ে যেয়ে তারপর তাকে মেরে ফেলা হয়েছে। কারণ সেনাবাহিনীর উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তিনি সরকারের খুব আস্থাভাজন তাকে মনে হচ্ছিল না, যে কারণেই তাকে হত্যা করা হয়েছে। হলি আর্টিজনের কথা যদি আপনারা বলেন, হলি আর্টিজনের যে নাটক সাজানো হয়েছে সেখানে মূলত বিদেশি সহ যাদেরকে খুন করা হয়েছে তাদেরকে সরকারি যে বাহিনী তারাই খুন করেছে, এবং যাদেরকে জঙ্গি হিসাবে দেখিয়ে তারপরে খুন করা হয়েছে, আপনাদের নিশ্চয়ই তাদের কথা মনে আছে কয়েকজন শিক্ষিত যুবক তাদেরকে ধরে নিয়ে জঙ্গি সাজিয়ে তারপর খুন করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ছিল সরকারের কাছে দীর্ঘদিন ধরে তারা আটক ছিল, এবং তাদেরকে সেখানে জঙ্গি সাজিয়ে আন্তর্জাতিক যে মহল, সেই মহলের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সেই কাজটি করেছিল। এবং সেখানেও তারা একই কাজ করেছে। মিরপুরের একজন পুলিশ ইন্সপেক্টর এবং এই যে প্রথম আলোর কিছুদিন আগে যাকে আপনার শামস, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার ভাই ছিল পুলিশের সরকারি কমিশনার, আপনার সরকারি পুলিশ সুপার এই রবিউল ইসলাম, তার আপন ভাই এই শামস। সে রবিউল ইসলাম তিনি কিন্তু খুবই সৎ একজন অফিসার ছিলেন, যদিও মিরপুরের যে ওসি ছিল সালাউদ্দিন, সে খুবই দুর্নীতিবাজ, এবং তার সাথে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে শেখ রেহেনার একটি তদবির তিনি শোনেন নাই, তিনি টাকার বিনিময়ে তাকে ক্রসফায়ারে দিয়েছিলেন, এবং সেই ঘটনা নিয়ে শেখ রেহেনার সাথে তার একটি দ্বন্দ্ব ছিল। আর রবিউল ইসলামের সাথে যে দ্বন্দ্বটা ছিল সেটা হচ্ছে তিনি সৎ এবং নামাজ পড়তেন। এই ধরনের কিছু কারণে তারা মনে করতো যে সে হয়তো জামাতের পক্ষ, কারণ এখন নামাজ, রোজা, কোরআন এগুলো হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে মানে শত্রু মনে করার একটি কারণ। তো তাকে সেই কারণে সেখানে খুন করা হয়েছে, দুইজন পুলিশ অফিসারকে সেখানে মারা হয়েছে। অতএব এই ধরনের অনেক নাটক সাজাতে গিয়ে এই সরকার, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা, সরকারি কর্মকর্তা তাদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করবে, এটা অনুমান করাই যায়। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে কথা বলতে মূলত এসেছি সেটা হচ্ছে যে জামাতের 5 জুনের যেই প্রোগ্রামের অনুমতি নিয়ে জামাত ইসলাম পুলিশের কাছে গিয়েছিল, সেই অনুষ্ঠানটিকে পুলিশ কিন্তু এখন পর্যন্ত আগে যে কাজটি করতো যে এই অনুমতি দিবে না, তাদেরকে করতে দিবে না, জামাত কিন্তু ঘোষণা দিয়েছে সে অনুষ্ঠান করবে, এবং পুলিশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানানো হয় নাই। যদি আপনি পুলিশ যখন চুপ থাকবে তখন বুঝতেই হবে যে সেটা হচ্ছে তাদের একটি নমনীয় আচরণের লক্ষণ। এই নমনীয় আচরণের কারণ হচ্ছে, আমি আমার সূত্র থেকে যেটা জানতে পেরেছি, যে জামায়াতের এই অনুষ্ঠানে, ওই মিছিলে তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বোম্বিং করবে, এবং বোম্বিং করে সেখানে কিছু পুলিশ সদস্য আহত হবে কিংবা নিহত হবে, হবার পর সেই দায় চাপাবে জামায়াতের উপরে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলকে তারা বোঝানোর চেষ্টা করবে যে জামায়াত ইসলাম সহ এই যে বিরোধী যেসব রাজনৈতিক দল আছে তারা যদি এখন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় তাহলে এভাবেই তারা পুলিশকে মারবে, সরকারি বাহিনীর উপরে এইভাবে হামলা চালাবে, যে কারণে তাদেরকে আর কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে দেওয়া হবে না। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন পর্যন্ত আমার কাছে এই তথ্য, আমি জানি না এই ভিডিও যাওয়ার পর বা অন্য কোনো কারণে এটার কোনো পরিবর্তন ঘটবে কিনা। যদি ঘটে, না ঘটে, যেটাই হোক,
কিংবা সামনে যেসব অনুষ্ঠানগুলো, যেসব রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হবে, আমি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী তাদেরকে এখনো মনে করি না যে তারা তাদের বিবেক একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, কিন্তু একটা পরিস্থিতিতে, একটা পয়েন্টে গিয়ে তারা নিশ্চয়ই তাদের যে অস্ত্র সেটা ঘুরিয়ে তারপরে তাক করবে বলে আমি বিশ্বাস করি। যে কারণে আমি মনে করি এদেশের পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে যারা যেই জায়গায় যেখানে আছেন, তাদেরকে আমি ভাই মনে করি এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য আমি আমার আজকের এই ভিডিওটি, জামায়াতের 5 জুনের অনুষ্ঠান কিংবা পরবর্তীতে যেসব অনুষ্ঠানগুলো হবে কিংবা সরকারের যে কোনো ধরনের পরিকল্পনায় আপনারা যার জায়গা থেকে অত্যন্ত তৎপর থাকবেন, যাতে নতুন করে তারা কোনো নাটক সাজিয়ে তারপরে আপনাদের জীবন, আপনাদের পরিবারকে অসহায় করে তারপরে আপনাদের উপর দিয়ে তারা কোনো ধরনের সুবিধা নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আপনি পুলিশের যারা আছে তাদের কিংবা সেনাবাহিনীতে যারা আছে তারা তো একটি সংস্থা হিসেবে কাজ করে, তাদের আচার আচরণের মধ্যে কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনারা নিজেই জানেন। কিন্তু শেখ হাসিনা বা তার সরকারের যেসব লোকজন আছে, আমি কিছুক্ষণ আগে 3য় মাত্রায় একটি ভিডিও ক্লিপ তারা ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। সেখানে একটি ভিডিও দেখে খুব আশ্চর্য হয়েছে। জনাব মাহবুবুল আলম হানিফ, যিনি কুষ্টিয়ার একেবারে আতঙ্ক, তার পরিবার, তার ভাই সহ ব্যাপক দুর্নীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই মাহবুবুল আলম হানিফ বক্তব্য দিচ্ছেন, জিল্লুর রহমান ভাই তাকে প্রশ্ন করলেন যে আমেরিকা তো আমাদেরকে অনেক উপকারও করে, কিন্তু প্রধানমন্ত্রী কেনই বক্তব্য দিলেন যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় রাখতে চায় না। খুব আশ্চর্য হলাম তার বক্তব্য শুনে। সে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন সেটা উনি বলতে পারবে, আমি এটা জানি না। আজ থেকে যদি 10 দিন আগে এই একই প্রশ্ন মাহবুবুল আলম হানিফকে করা হতো, তাহলে মাহবুবুল আলম হানিফ ঠিক মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যা এটা বলা খুব দরকার ছিল, অন্য ধরনের উত্তর দিত। কিন্তু মাহবুবুল আলম হানিফ কিন্তু সেই বক্তব্য দেয় নাই। গত 2 দিন আগে একটি বিষয় আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে হারুনুর রশিদ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এবং এই যারা উপর লেভেলে আছে আর কি, তাদের পরিবারের কারোর হাঁচি, কাশি, ডায়রিয়া যাই হোক সোজা সিঙ্গাপুরে কেন রওনা দেয়? বাংলাদেশ তো একটি মডেল রাষ্ট্র, তো এই দেশের চিকিৎসা খাত তো নিশ্চয়ই ইউরোপ আমেরিকার চাইতে ভালো হয়েছে। আপনার কিছু হইলে আমেরিকা যান কেন? বাংলাদেশে ট্রিটমেন্ট নেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো যথেষ্ট উন্নত এখন, বাংলাদেশে চিকিৎসা নেন না কেন? সেটা আলাদা, অন্য আলাপ। কিন্তু হারুনুর রশিদকে যেতে দেওয়া হয় নাই। হারুনুর রশিদের সেখানে যাওয়ার, আমি আজকের যেই খবরটি জানতে পেরেছি, জানার পরে আমার কাছে আমি মিলিয়ে যেটা মনে হলো যে তার সিঙ্গাপুরে যাওয়ার সস্ত্রীক এটা একটা কারণ হারুনুর রশিদ সহ, হারুনুর রশিদের বিশেষ করে এই মার্কিন যুক্তরাষ্ট্রে অঢেল সম্পত্তি আছে তার, যেই সম্পত্তির উপরে কোনো ধরনের ঝুঁকি হারুনুর রশিদ নিতে চাবে না, যে কারণে তিনি ছুটি নিয়ে যেতে চেয়েছেন যাতে 5 জুনের এই ঘটনার কোনো ধরনের দাগ তার গায়ে না লাগে এবং মার্কিন কোনো নিষেধাজ্ঞা যেন তার উপরে না পড়ে। আমি আজকের এই ভিডিও যদি নাও করতাম, তারপরেও এসব জঙ্গি খেলা করে আর লাভ নাই। এতদিন আপনারা সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা করে তারপরে সেই দোষ চাপিয়েছেন আপনি বিএনপি জামায়াতের উপরে, সেটা করে এখন লাভ নাই। কারণ 6 জন কংগ্রেসম্যানের যে চিঠি মার্কিন প্রেসিডেন্টের কাছে, সেই চিঠিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশে যে মাইনরিটি যে কমিউনিটি আছে সেই কমিউনিটির উপরে বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্ন ধরনের নির্যাতন করছে এবং তাদের বাংলাদেশের যে অবস্থান সেটা অ্যালার্মিং হারে কমছে, যে কারণে তাদের উপরে অ্যাকশন নেওয়ার জন্য তাদের প্রেসিডেন্টকে তারা অনুরোধ করেছেন। এখন আপনি এই হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের হামলা করবেন, তাদেরকে নির্যাতন করে তারপরে বিএনপি জামায়াতের উপরে দায় চাপাবেন, সেই সুযোগ এখন আর নাই। এদেশে বহু জঙ্গি খেলা হয়েছে। শিক্ষিত ছেলেদেরকে, ধর্মপ্রাণ মানুষদেরকে, তাদেরকে ধরে নিয়ে যে 6 মাস 1 বছর তাদের কাস্টডিতে রেখে, তাদের যে নির্যাতনের সেল রয়েছে সেই সেলের মধ্যে রেখে
6 মাস পরে এনে তাদেরকে এক জায়গায় এক বাড়ির মধ্যে আটক করে তারপরে সেখানে আপনারা বাড়িটারি ঘেরাও করে সেখানে মানুষজন মেরেছেন। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর খায় না। অতএব এই নাটক টাটক করে আর লাভ হবে না। সো মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে এই ঘটনা যদি ঘটে এটা কারা করেছে, কারা করবে, সেটার ব্যাপারে তাদের গোয়েন্দা নজরদারি অবশ্যই আছে এবং তারা সেটা জেনে যাবে। ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি নিজেও জানেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র জেনে যাবেন, যে কারণেই তিনি চেয়েছেন যে এটার কোনো দায় যাতে তার ঘাড়ে না চাপে, সেজন্যই তিনি সিঙ্গাপুর চলে যেতে চেয়েছেন, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না এখন পর্যন্ত যতটুকু জানি। তো আমার আপনাদের কাছে যেই অনুরোধ, যারা প্রশাসনে আছেন, সেনাবাহিনীতে আছেন, আপনারা যারাই এই 5 জুনের ঘটনা কিংবা এর পরের কোনো ঘটনা যেখানে আপনাদেরকে যে ধরনের দায়িত্ব দেয়া হোক, যে ধরনের পরিকল্পনায় নেওয়া হোক, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের যে নিরাপত্তা সেটার ব্যাপারে খেয়াল রাখবেন। কারণ শেখ হাসিনা তারা সব ধরনের চেষ্টা করবে যে আপনাদের নিজেদের উপরে কোনো ঝুঁকি ফেলে দিয়ে হলেও তারা ক্ষমতায় দীর্ঘ সময় আরো থাকার জন্য, অন্তত এই নির্বাচনটা তারা থাকার জন্য সব ধরনের চেষ্টা করবে। সো এখন একদমই মানে কি বলে, সিদ্ধান্ত একদমই আপনাদের উপরে। আপনি গতকালকে যদি ডয়েচে ভেলের গত শুক্রবারের যে সব শেষ প্রোগ্রাম হয়েছে, সেখানে জনাব আরাফাত, এই আরাফাতের স্বামী কায়সারের যে 6 নম্বর স্বামী, ওনার যদি আপনি বক্তব্য শোনেন তাহলে সেখানে দেখবেন তিনি একদম স্পষ্টভাবে বলেছে, সামনের নির্বাচনে প্রশাসনের কেউ যদি অতি উৎসাহী হয়ে তারপরে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করে, তার দায় দায়িত্ব আওয়ামী লীগ সরকার নেবে না। আপনারা জানেন যে আরাফাত তিনি হচ্ছে সজীব জয়ের খুব ক্লোজ একজন মানুষ এবং তিনি বিশাল প্রভাবশালী আওয়ামী লীগে। তার মুখের এই বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের এখন একদম মানে কি বলবো, কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত। তিনি বলেছেন, আপনারা আমার কথা বিশ্বাস না হলে ভিডিও শেষ করে ডয়েচে ভেলের ওই প্রোগ্রামটি দেখুন। সেখানে খালিদ ভাইয়ের উপস্থাপনায় তিনি বলেছেন যে একদম স্পষ্টভাবে যে আমরা কারোর কোনো দায়িত্ব নিব না, কেউ যদি কোনো ধরনের অনিয়ম করে সেটা তাদের দায়িত্বে তারা করবে, আমরা এটা ওন করি না। তো প্রশাসনে যারা আছেন তারা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে এই যে সামনের পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে 5 জুন থেকেই হয়তোবা দেশের রাজনৈতিক অনেক কিছুই সেখানে পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেখানে আপনাদের পক্ষ কোনটি হবে, সাধারণ মানুষ নাকি আওয়ামী লীগ, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে কথাগুলো এখন বলা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন, যারা আর কি যাদের মধ্যে এই যে বিশেষ চেতনা থাকে, এদের মধ্যে ধরেন আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলাতে তারা খুব খুশি, আমেরিকা আমাদেরকে ভালো চায় না। আমেরিকা আমাদেরকে ভালো চায় না কখন? যখন এদেশে একনায়কতন্ত্র কায়েম হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র শেখ মুজিব যতদিন বেঁচে ছিল ততদিন তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। কারণ শেখ মুজিব একজন বদমাইশ, একটা একনায়ক, তাকে তারা দেয় নাই। এই মার্কিন যুক্তরাষ্ট্র তখন তো আমাদেরকে তারপরে তো স্বীকৃতি দিয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোন দিক থেকে নেই যে বাংলাদেশকে সহায়তা করে নাই। আজকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তাদের সবার সন্তান, স্ত্রী অথবা কোনো না কোনোভাবে তাদের অর্থ সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। আপনি যদি বাংলাদেশের কাউকে জিজ্ঞেস করেন যে কই যেতে চান, কোথায় যেতে চান, সে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। তো এখন বাংলাদেশের অনেক বড় লোকের মেয়েটেরাও আছে, মনে করেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, এটা শুনলে তারপরে দৌড়ায় আর কোনো কিছু লাগে না, সে কি করে না করে ওগুলিও দেখে না, যা বিয়ে দিয়ে দেয় তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলের কাছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে লোভ আছে, তাদের আরো বেশি আছে। আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আবার ফের এই দেশে একনায়কতান্ত্রিক একটি ক্ষমতা দেখেছে, যে কারণে তারা সেখানে ব্যবস্থা নিতে গিয়েছে। আবার অনেকে আরেকটা প্রশ্ন করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ মিডল ইস্টে অনেক দেশে একনায়কতন্ত্র আছে। ওই দেশে একনায়কতন্ত্র আছে, কিন্তু ওই দেশে কোনো সমস্যা নাই। বাংলাদেশেও একনায়কতন্ত্র যদি নাকি ওই মার্কিন কি বলে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো হতো, কোনো সমস্যা ছিল না। বাংলাদেশের একনায়কতন্ত্র যদি নাকি ওই গাদ্দাফির মতো হতো, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে এই দেশে গণতন্ত্র নাই এবং এই দেশে সরকারের বিরুদ্ধে একটি স্ট্রং একটি মোটিভ মানুষের মধ্যে কাজ করে।
বাংলাদেশের শক্ত একটি বিরোধী রাজনৈতিক দল আছে এবং একেবারে উচ্ছিষ্ট ভোগী যারা আছে, এর বাইরে এই বর্তমান বাংলাদেশ যে সরকার আছে এই সরকারকে কেউই পছন্দ করে না। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইন্টারফেয়ার করে এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্ট্রংলি অ্যাপ্রিসিয়েট করি। সবাই ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।